ওয়েলকাম টু অনলাইন ক্লাস অফ নার্ভাস হাই স্কুল অ্যান্ড কলেজ। কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো। আজকে আমি আবার তোমাদের সামনে উপস্থিত হয়েছি একটি টপিক নিয়ে আলোচনা করব। এর আগে আমি তোমাদের সাথে বিভিন্ন টপিক নিয়ে আলোচনা করেছি, তবে আজকে আমি তোমাদের জন্য ক্লাস 3-র ইংলিশ সেকেন্ড পেপারের ভার্ব নিয়ে আলোচনা করব। এর আগে ক্লাস 3 তোমরা যারা এর আগে পার্সন অফিস সম্পর্কে ধারণা পেয়েছিলে, পার্সন অফিস কাকে বলে, কত প্রকার, কিভাবে সেগুলো চিনবে, এবং এর আগের ক্লাসগুলোতে তোমাদের নাউন এবং প্রোনাউন সম্পর্কে বিস্তারিত বর্ণনা দেওয়া হয়েছিল এবং তোমাদের বিভিন্নভাবে এক্সাম্পল উদাহরণ অনুসারে বোঝানো হয়েছিল। আশা করি আজকে তোমরা ভার্বের ক্লাসটা সেভাবে একটু চেষ্টা করো ভালো করে বোঝার জন্য এবং লক্ষ্য করবে। ভার্ব কি? ক্রিয়া বা কাজ। আমরা যে সকল জিনিস করি বা যে সকল জিনিস ঘটে তাকেই বলে কি? কাজ বা ক্রিয়া, বা ইংরেজিতে বলে ভার্ব। যে ওয়ার্ড দ্বারা কোনো কাজ করা বা হওয়া বোঝায়। কোনো কাজ, আমি কথা বলি, তোমরা ভিডিও দেখছো, তুমি বসে আছো, তুমি খেলা করছো, তুমি পড়ছো, একটা পাখি উড়ছে, বা কি কোনো চলমান কোনো কিছু ঘটছে, সেই সকল ঘটনাগুলোকে এবং কোনো কিছু হওয়া পরে এগুলো সবগুলোকে কি বলা হয়? ভার্ব বলা হয়। দেখো এদিকে, দেখো উদাহরণ দেখো। আই ভিজিটেড দ্য বুক ফেয়ার। আমি ভিজিটেড কি? ভ্রমণ করেছিলাম। দ্য বুক ফেয়ার বই মেলা। তাহলে কি হলো? আমি বই মেলা কি করেছিলাম? ভ্রমণ করেছিলাম। তাহলে ভ্রমণ করা, আমি বলেছি কোনো কিছু করা বা হওয়াটাকে কি বলে? ভার্ব বলে। তাহলে সেই ক্ষেত্রে ভিজিটেড কি হবে? ভার্ব হবে। দেখো এটা একটু আন্ডারলাইন করে দেওয়া আছে তোমাদের চেনার সুবিধার্থে। তাহলে এখানে কি হলো? ভার্বটা কি? মেন জিনিসটা প্রকাশ করে। যেমন তুমি কোনো কিছু করছো, তুমি যদি কোনো সাবজেক্ট অথবা নাউন বা কোনো ব্যক্তি বা যে কর্তা থাকে, একটা সেন্টেন্সের বা একটা বাক্যের যে একটা কর্তা থাকে, যে কাজ করে, তাকে যদি প্রশ্ন করো যে কি করে বা কি হয় বা কি ঘটে, তো এই প্রশ্নগুলো করলে যে উত্তরটা আসে সেটাই হচ্ছে কি? ভার্ব বা ক্রিয়া। মাশরাফি প্লেস ক্রিকেট। মাশরাফি কি খেলে? ক্রিকেট খেলে। মাশরাফি প্লেস ক্রিকেট। এখন আমি যদি মাশরাফিকে প্রশ্ন করি যে কি করে, তখন কি আসবে বলো দেখি? খেলে। মাশরাফি কি করে? খেলে। এইভাবে তুমি যদি সাবজেক্ট অথবা নাউনকে প্রশ্ন করো কি হয় বা কি করে বা কি ঘটে, এই ধরনের প্রশ্নগুলো করলে যে রিপিটেডলি উত্তর পাওয়া যায় সেটাই হচ্ছে গিয়ে ভার্ব। আর ভার্ব খুঁজে পাওয়ার একটা সহজ উপায় হচ্ছে, এটা স্বাভাবিকভাবে দেখা যায় সাবজেক্টের পরেই আমরা ভার্ব পাই, তবে কিছু কিছু ক্ষেত্রে অবশ্যই ব্যতিক্রম আছে। এখন ভার্বের প্রকার। মূলত ভার্বকে দুই ভাগে ভাগ করা হয়। যেমন ধরো বিভিন্ন ধরনের কাজগুলো বিভিন্ন রকমের অর্থ প্রকাশ করে, সেই অনুসারে কি আবার দেখা যায় একটা বাক্যের মধ্যে এক ধরনের ভার্ব আরেক ভার্বকে সাহায্য করে, আবার কেউ আছে নিজে নিজের অর্থ প্রকাশ করতে পারে। এইভাবে ভার্বগুলোকে কি বিভিন্ন ভাগে ভাগ করা হয়। যেমন ধরো there are two types of verb such as finite verb, non-finite verb। দেখো এখানে কি দেওয়া আছে? যে ভার্ব দ্বারা মানে যে একটা ভার্ব দ্বারা বাক্যের সমাপ্তি ঘটে, যে কাজ দিয়ে মানে আমি একটা বাক্যের সমাপ্তি ঘটাতে পারি, তাকেই বলা হয় ফাইনাইট ভার্ব। এক্সাম্পল, মাহিন লার্নস ইংলিশ। মাহিন কি শিখে? ইংলিশ শিখে। এখন যদি বলি মাহিন কি করে, আমি বলেছিলাম আমার প্রশ্ন করতে হবে কি করে বা কি ঘটে বা কি হয়, সেক্ষেত্রে আমার উত্তর আসবে কি? লার্ন, শিখে। তাহলে এটা কি হবে? এখানে লার্ন কি হবে? ভার্ব হবে। আবার দেখো, মাদার রিসাইটস দ্য হোলি কোরআন এভরিডে। মা প্রতিদিন কি পবিত্র কোরআন পাঠ করে। তো সেই ক্ষেত্রে আমি যদি বলি মা কি করে, তাহলে উত্তর কি আসবে? মা কি পাঠ করে, তাই না? তো এইভাবে যদি তুমি নাউনকে অথবা সাবজেক্টকে যদি প্রশ্ন করো, তোমার যে উত্তরটা পাওয়া যাবে তাহলে সেটা কি হবে? ভার্ব হবে। কি করে, কি ঘটে বা কি হয়। এখন দেখো এইদিকে, দেখো ভার্বগুলা সরাসরি বসেছে এবং এই বাক্যের অর্থটা সম্পূর্ণরূপে প্রকাশ করতে পারছে। এখানেও দেখো এই ভার্বটা বসে এখানে কি এই বাক্যের অর্থটা অনেক সুন্দর করে প্রকাশ করতে পারছে। ওর কোনো এখানে কোনো কি সাহায্যকারী ভার্বের প্রয়োজন হচ্ছে না, ও নিজেই একা যথেষ্ট সম্পূর্ণ অর্থটা প্রকাশ করে দেবে।
এই কারণে এগুলোকে বলা হয় ফাইনাইট ভার্ব। নন ফাইনাইট ভার্বগুলো কি? জাস্ট ফাইনাইট ভার্বটা হচ্ছে কি বাক্যের সমাপ্তি ঘটায়, আর এই ক্ষেত্রে কি তার উল্টোটা। কিভাবে? যে ভার্ব দ্বারা বাক্যের সমাপ্তি ঘটে না। তার মানে এই দিকে দেখা গেছে এই ভার্ব দিয়ে বাক্যের সমাপ্তি ঘটেছিল, এই ভার্ব দিয়েও কি এখানে বাক্যের সমাপ্তি ঘটেছিল, কিন্তু যেগুলা নন ফাইনাইট ভার্ব ওগুলা দিয়ে বাক্যের ওই ভার্বগুলা দিয়ে ওই বাক্যের সমাপ্তি ঘটে না, আরও আকাঙ্ক্ষা থেকে যায়। যেমন ধরো কিছু জানার একটা আকাঙ্ক্ষা থাকবে, যেমন ধরো এখানে দেখো এক্সাম্পল দেওয়া আছে, মাহিন ওয়ান্টস টু গো টু স্কুল। এখানে দেখো টু গো, এটা হচ্ছে একটা নন ফাইনাইট ভার্ব। এখানে কি যেমন ধরো আমি যদি বলি আমি পড়ছি, ঠিক আছে, হ্যাঁ আমি একটা কাজ করছি, কিন্তু তারপরে কি প্রশ্ন থেকে যায় যে তুমি কি পড়ছো, এই ধরনের কি বিভিন্ন আকাঙ্ক্ষা থেকে যায়। আবার কিছু কিছু কি অর্থ প্রকাশ করতে গেলে কি একটা অসম্পূর্ণতা আমরা অনুভব করি, সেই সকল ভার্বগুলোকে বলা হয় নন ফাইনাইট ভার্ব। এই ফাইনাইট ভার্বটা তোমরা তো বুঝতে পারলে এবং নন ফাইনাইট ভার্বটাও তোমরা বুঝতে পারলে। এখন আমরা জানবো যে ফাইনাইট ভার্বকে আরও যে দুই ভাগে ভাগ করা যায় সেই সম্পর্কে একটু ধারণা দেওয়ার চেষ্টা করি। ফাইনাইট ভার্বটি মূলত দুই ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে প্রিন্সিপাল ভার্ব আর একটা হচ্ছে কি অক্সিলারি ভার্ব। প্রিন্সিপাল ভার্ব বলতে কি বোঝায়? যে ভার্ব অন্য কোনো ভার্বের সাহায্য ছাড়া, মানে অন্য কোনো ভার্বের সাহায্য প্রয়োজন হয় না, নিজে নিজেই কি করতে পারে, সম্পূর্ণ অর্থটা প্রকাশ করতে পারে, তাকে কি বলা হয়? প্রিন্সিপাল ভার্ব বলা হয়। যেমন ধরো মুক্তা সিংস আ সং, দে সুইম ইন দ্য রিভার। এগুলা কি দেখো এখানে সিংস আছে, সুইম আছে, এগুলো কি করছে? সম্পূর্ণ একটা অর্থ প্রকাশ করছে। এগুলাকেই বলা হয় কি প্রিন্সিপাল ভার্ব। এগুলা কিন্তু অন্য কোনো ভার্বের সাহায্য দরকার হচ্ছে এখানে না। আর এই সেন্টেন্সে কি শুধু এদিকে একটা করে ভার্ব দেওয়া আছে, সিংস, সুইম, এগুলো কি প্রিন্সিপাল ভার্ব। আবার দেখো এদিকে দেওয়া আছে অক্সিলারি ভার্ব। যে ভার্ব প্রিন্সিপাল ভার্ব এর অর্থ প্রকাশ করতে সাহায্য করে তাকে অক্সিলারি ভার্ব বলে। তাকে কি বলে? অক্সিলারি ভার্ব বলে। এই ক্ষেত্রে যেমন ধরো তোমরা তো জানলে এগুলো হচ্ছে প্রিন্সিপাল ভার্ব, কিন্তু এগুলোরও কিছু কিছু অর্থ প্রকাশ করার জন্য কিছু ভার্ব, সাহায্যকারী ভার্ব থাকে, সেগুলোকেই বলা হয় অক্সিলারি ভার্ব। যেমন ধরো আই অ্যাম ডুইং মাই হোমওয়ার্ক, আমি আমার কি বাসার কাজ করছি। এই ক্ষেত্রে দেখো তোমরা একটু লক্ষ্য করো, এখানে কি দেওয়া আছে? আয়ের পরে কি দেওয়া আছে? এম, তারপরে ডু ভার্বের সাথে কি করা হয়েছে? আইএনজি ফর্ম করা হয়েছে। তখন এই যে আমি যে একটা কাজ করছি, যে চলমান প্রক্রিয়া, এর আগে তোমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স দেখেছিলে, সেক্ষেত্রে কিন্তু বুঝিয়েছিলাম যে অক্সিলারি ভার্বগুলো কি কি। তো এগুলো কি? যে একটা চলমান প্রক্রিয়া, তুমি বাসার কাজ কি করছো, চলতে থাকছে তোমার কাজটা, এই ভার্বের এই চলমান কাজটা বোঝানোর জন্য কি সাহায্যকারী ভার্ব হিসেবে কে বসেছে? এম বসেছে, আর ভার্বের সাথে কি হয়েছে? আইএনজি যুক্ত হয়েছে। এইভাবে দেখা যায় মেন ভার্বের পূর্বে বসে এই সাহায্যকারী ভার্বগুলো কি ওই মেন ভার্বের বা প্রিন্সিপাল ভার্বের অর্থ প্রকাশ করতে কি করে? সাহায্য করে। আবার দেখো বার্ডস আর ফ্লাইং ইন দ্য স্কাই, পাখিরা কি করছে? আকাশে উড়ছে। এই ক্ষেত্রে দেখো এখানে সাহায্যকারী ভার্ব হিসেবে বসেছে অয়ার, আর ফ্লাই ভার্বের সাথে কি হয়েছে? আইএনজি যুক্ত হয়েছে, ফ্লাই ইন দ্য স্কাই। তাহলে কি হলো? বার্ডস আর ফ্লাই ইন দ্য স্কাই। এখানে আর কি হয়েছে? ফ্লাই ভার্বের কি সাহায্যকারী বা অক্সিলারি ভার্ব। এইভাবে প্রিন্সিপাল ভার্বগুলো পূর্বে বসে এই অক্সিলারি ভার্বগুলো তার সম্পূর্ণ অর্থ প্রকাশ করতে সাহায্য করে, আর সে কারণে এগুলোকে বলা হয় সাহায্যকারী ভার্ব। আর এই প্রিন্সিপাল ভার্ব আর অক্সিলারি ভার্বগুলো প্রায়শই তোমরা তোমাদের টেক্সট বুকে পেয়ে থাকো। এখন দেখো কিছু কিছু অক্সিলারি ভার্ব তোমাদের সুবিধার্থে, চিনার সুবিধার্থে, এবং তোমরা পরবর্তীতে যাতে বুঝতে পারো দেখলেই যে এগুলো অক্সিলারি ভার্ব কিছু দেওয়া হয়েছে এখানে, তোমরা একটু টুকে নিতে পারো। বি, এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, should, will, have, has, had, do, does, did, should, would, may, might, can, could প্রভৃতি অক্সিলারি ভার্ব গ্রুপে সেন্টেন্সে বসে, এবং এগুলো কি করে? প্রিন্সিপাল ভার্বকে তাদের অর্থ প্রকাশ করতে কি করে? সাহায্য করে। কিন্তু আমি কিছু কিছু ক্ষেত্রে দেখবে শুধু
শুধুমাত্র এই অক্সিলারি ভার্বগুলো ব্যবহার করা হয়, যেমন আই এম এ গার্ল, এখানে কি আই এম শুধু বসেছে, এখানে কিন্তু আর কোনো ভার্ব বসেনি। তো কিছু কিছু ক্ষেত্রে তোমরা দেখতে পাবে কি এই অক্সিলারি ভার্বগুলো সিঙ্গেল বসেও কি অর্থ প্রকাশ করে, তবে এগুলো মেনলি বসে হচ্ছে কি সাহায্যকারী ভার্ব রূপে। এখন দেখো আমরা তো ভার্ব চিনলাম যে ভার্বগুলো কি কি, অক্সিলারি ভার্ব কি, প্রিন্সিপাল ভার্ব কি, এগুলো তোমরা চিনলে। এখন দেখো এদিকে কিছু তোমাদের কি দেওয়া হয়েছে, এক্সাম্পল দেওয়া হয়েছে যেগুলো তোমাদের পরীক্ষায় আসবে। এরূপ এক্সাম্পলগুলো তোমরা যদি অনুশীলন করো সেক্ষেত্রে তোমাদের পরীক্ষা দিতে খুব সুবিধা হবে। আর শিক্ষার্থীরা তোমাদের একটা কথা বলে রাখি, এই যে এক্সাম্পলগুলো দেখছো আমি যেভাবে উত্তরটা লিখে দিচ্ছি পরীক্ষায় সেভাবেই লিখতে হবে। যেমন ধরো এখানে দেওয়া আছে হি গোস টু স্কুল, হি গোস টু স্কুল দেওয়া আছে, সেক্ষেত্রে আমি উত্তরটা শুধু কি লিখবো, শুধু গোস দিয়েছি, আমি কিন্তু সম্পূর্ণ সেন্টেন্সটাও লিখিনি বা গোসের নিচে কি আমি আন্ডারলাইনও করিনি। তোমাদের পরীক্ষার ক্ষেত্রে এই কাজটাই করতে হবে, শুধুমাত্র যেটা উত্তর সেটা সেই নাম্বার দিয়ে, এ নাম্বার হলে এ, বি হলে বি, 1 হলে 1, 3 হলে 3, যেটা হবে সেই নাম্বারটাই সঠিক নাম্বারটা বসিয়ে উত্তরটা শুধু লিখে দিবে। তোমরা পুরো প্রশ্নগুলো ক্রমও তুলবে না, ঠিক আছে? এখন এগুলো লক্ষ্য করে, এগুলো তোমাদের পরীক্ষা অনুশীলনের জন্য দেওয়া হয়েছে। দেখো তোমাদের পরীক্ষার প্রশ্নটা এইভাবে আসবে, আইডেন্টিফাই ভার্ব ফ্রম দ্য ফলোয়িং সেন্টেন্সেস, মানে এই নিচে যেগুলো তোমাদের সেন্টেন্স দেওয়া হবে পরীক্ষায় বা এখানে যে সেন্টেন্সগুলো আছে এগুলো থেকে তোমাদের খুঁজে বের করতে হবে যে ভার্ব কোনটা, এবং সেই ভার্বটাকে তোমাদের রাইট ডাউন করতে হবে তোমাদের অ্যান্সার শিটে। শুধু ভার্বটাই লিখতে হবে, মানে শুধু উত্তরটাই লিখতে হবে, প্রশ্ন তুলবে না। এখন দেখো আমরা তাহলে একটু অনুশীলন করি, লক্ষ্য করো সবাই। হি গোস টু স্কুল, এখানে আমি আগে বলেছিলাম যে ভার্ব খুঁজে পাওয়ার সহজ উপায় কি সাবজেক্টের পরেই ভার্ব থাকে, বা তুমি যদি সাবজেক্টে প্রশ্ন করো যে কি করে তাহলে তুমি ভার্ব খুঁজে পাবে। এখন আমি যদি বলি হিকে যে হি সে কি করে, সে কি যাচ্ছে, গোস, তাহলে গোস এখানে কি হবে ভার্ব হবে, তখন আমি এখানে কি করবো শুধু গোসটা লিখে দেব। সালমা সিংস আ সং, সালমা কি একটি গান গাইছে, আমি যদি বলি সালমা কি করে গান গায়, তাহলে এখানে ভার্ব কি হবে সিং। আই সি আ বার্ড, আমি একটি পাখি দেখি। এখন যদি বলি আমি কি করি, তাহলে বলবো কি আমি দেখি, তাই না? তাহলে এটা কি হবে সি হবে। তারপর দেখো দে প্লে ফুটবল, তারা কি খেলে, তারা ফুটবল খেলে। আচ্ছা এখন যদি আমি দেখে প্রশ্ন করি যে দে তারা কি করে, তাহলে বলবে খেলা করে, তাহলে কি হবে এখানে প্লে হবে ভার্ব। আবার দেখো উই লিভ ইন আ ভিলেজ, আমি আগেই বলেছিলাম সাবজেক্টের পরে খুঁজে পাওয়া যায় ভার্বকে, তাহলে লিভ এখানে কি ভার্ব। তারপরে দেখো 6 নাম্বার রানা রাইটস আ লেটার, এখন যদি বলি রানা কি করে, রানা লিখে, তাই না? তাহলে এখানে কি হবে রানা রাইটস আ লেটার, এখানে ভার্ব কোনটা হবে রাইট, তাহলে তোমরা কি লিখবে শুধু রাইটস লিখবে। মাহিন কি ভালো। এখন দেখো আমি আগে বলছিলাম কিছু কিছু অক্সিলারি ভার্ব কি হয় সিঙ্গেল বা কি একাকী বসেও কি অর্থ প্রকাশ করে, সেক্ষেত্রে তোমরা পেয়েছিলে। তাহলে এখানে কি ইজটা কি ভার্ব বলো দেখি, এটা অক্সিলারি ভার্ব, কিন্তু আমি তো শুধু বলেছি কি ভার্বটা শুধু চিনে লিখতে হবে, তোমাদের অক্সিলারি ভার্ব লেখার দরকার নেই, শুধু ভার্বটাকে এখানে উত্তর হিসেবে লিখে দিবে। তারপরে দেখো উই ড্রিঙ্ক ওয়াটার, আমরা পান করি। এখন যদি বলি আমরা কি করি, আমরা কি পান করি, এখন সেক্ষেত্রে ড্রিঙ্ক কি ভার্ব। আবার দেখো বার্ডস ফ্লাই ইন দ্য স্কাই, এখানে কি পাখিরা কি আকাশে ওড়ে। এখন যদি বলি পাখিরা কি করে, তাহলে কি হবে ওড়ে, তাহলে এখানে ফ্লাই কি হবে ভার্ব হবে। ডু দ্য সাম, এখন বলো আমি তো এর আগে বলেছিলাম যে সাবজেক্টের পরে ভার্ব পাওয়া যায়, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে যে ব্যতিক্রম বলেছিলাম সেটা অবশ্যই মনে আছে, সেটা এরকমই একটা সেন্টেন্স। এখানে দেখো ডু দ্য সাম কি, এখানে কি বলেছে যে অঙ্কটি করো, সেক্ষেত্রে কি ডুটা কি কাজ বুঝিয়েছে, সেক্ষেত্রে ডুটা কি হবে ভার্ব হবে। তারপরে দেখো আই ওয়াক ইন দ্য মর্নিং, আমি কি সকালবেলা হাঁটি, সেক্ষেত্রে এখানে কি আমি কি করি হাঁটি, হাঁটা বলতে কি বোঝাচ্ছে এখানে ওয়াক, তাহলে ওয়াকটা কি হবে ভার্ব হবে। দিস বিগার ইজ ব্লাইন্ড, এখানে দেখো তোমরা এর আগেও দেখেছিলে
অক্সিলারি ভার্ব। তাহলে এখানে ভার্ব হিসেবে কি বসবে? ইজ বসবে। দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট। সূর্য কি? আচ্ছা, এখন যদি বলি সূর্য কি করে? সূর্য কি ওঠে। রাইজেস হচ্ছে কি ওঠা, তাহলে কি এটা এক ধরনের কাজ। তাহলে এখানে ভার্বটা কি হবে? রাইজেস। ফারিহা ড্রস আ পিকচার। ফারিহা কি একটি পিকচার আঁকে। আমি যদি বলি ফারিহা কি করে, সেক্ষেত্রে তোমরা কি বলবে? ফারিহা চিত্রাঙ্কন করে। সেক্ষেত্রে এখানে কি হবে বলো? ড্রস হবে। দ্য রেস স্টার্টেড। দ্য রেস স্টার্টেড মানে কি প্রতিযোগিতা বা দৌড় প্রতিযোগিতা শুরু হয়ে গেছে। এখন সেই ক্ষেত্রে কি শুরু হওয়া, কি কোনো কিছু ঘটা, হওয়া, আমি বলেছিলাম এগুলো কি হয়? ভার্ব হয়। সেক্ষেত্রে কি স্টার্টেড এখানে কি হবে? ভার্ব হবে। এই এক্সাম্পলগুলো তোমরা আশা করি বাসায় বারবার অনুশীলন করবে, কারণ যত অনুশীলন করবে ততই কি তোমরা এগুলা শিখতে পারবে। আর দেখা গেছে এগুলা তোমাদের এক্সারসাইজ বই দেওয়া আছে বাসায়, সেই এক্সারসাইজ বইয়ের ভিতরে আরও অনেক এক্সাম্পল পাবে। এগুলো তোমরা প্রায় অনুশীলন করবে, কারণ তোমরা যদি অনুশীলন করে একদম ছেড়ে দাও সেক্ষেত্রে ভুলে যাবে। আর আশা করবো তোমরা এগুলো বুঝতে পেরেছো, এবং এগুলো থেকে যেভাবে উত্তরটা লিখতে হবে পরীক্ষার খাতায় তোমরা সেইভাবে সেই নিয়ম অনুসারেই উত্তরগুলো লিখবে। আশা করি সবাই বুঝতে পেরেছো আমার পড়াগুলো। আর সেই পর্যন্ত তোমরা ভালো থাকবে, আশা করি সুস্থ থাকবে সবাই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।